তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য খাতাকে তুমি 3 ভাগে ভাগ করে নিতে পারো। তো আমি দেখাচ্ছি, দেখো। প্রথমে তুমি চাইলে এদিকে একটা স্কেল, এদিকে একটা স্কেল করতে পারো। ঠিক আছে, এটাকে আমি বলবো যে গোট বলবো, অর্থাৎ স্কেল করার ক্ষেত্রে খাতাকে এটা গোট বলবো। এই জিনিসটা তোমাকে নম্বর পেতে অনেকটা সাহায্য করবে। 2 নম্বর সিস্টেম যেটা, সেটা হচ্ছে তুমি এই চারদিকে স্কেল, এই যে এইদিকে এবং এইদিকে এদিকে এদিকে করবা। হ্যাঁ, একটা দাগ দিয়ে চারদিকে করবা। তো এইটাকে আমি বলবো যে স্কেল করার ক্ষেত্রে ব্যাটার বলবো। ওকে। আর তুমি যদি একদম সবচেয়ে বেস্ট আকারে স্কেল করতে চাও খাতাকে, তাহলে তুমি এই দেখো এইদিকে দুটো করে একদম চিকন চিকন করে দুটো দুটো করে, হ্যাঁ, 4 পাশে টানবা, বক্সের ভিতরে লিখবা। এটাকে আমি বলবো স্কেল করার ক্ষেত্রে সবচেয়ে ভালো, অর্থাৎ বেস্ট বলবো। তো ঠিক তুমি যদি এইভাবে স্কেলগুলো করে A4 সাইজ পেজে সুন্দর করে লিখে এক পৃষ্ঠা লিখে জমা দিতে পারো, তাহলে এগুলো সবচেয়ে বেস্ট আকারে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি হবে। আর তুমি যদি চাইলে ওই পৃষ্ঠা লিখতে পারো, তবে তুমি স্কুল বা কলেজের যে টিচার, হ্যাঁ, তোমার অ্যাসাইনমেন্ট নিয়ে থাকবে, তুমি সেই টিচারের সাথে যোগাযোগ করে বলতে পারো যে আমি কি ওই পৃষ্ঠা লিখতে পারবো নাকি এক পৃষ্ঠা লিখবো। তবে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম হচ্ছে যে এক পৃষ্ঠার মধ্যে উভয় পৃষ্ঠা লেখা যাবে, কোনো সমস্যা নেই। তবে সেটা তোমার কলেজের মানে শিক্ষকের পরামর্শ হলে তুমি লিখতে পারো। ঠিক আছে, তো আর কথা না বলে শুরু করি আজকে অ্যাসাইনমেন্টটি। তো ওকে, দেখো 2022 সালে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য হচ্ছে অর্থনীতি অ্যাসাইনমেন্ট। দেখো যেটা করতে হবে, তো এইখানে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 1, মাথা রাখবে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ। দেখো, মিস্টার রবিন একটি পরিবহন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। সরকারি পরিবহন সংস্থা পরিচালিত বাসের টিকিটের মূল্যের তুলনায় তার বাসের টিকিটের মূল্য কিছুটা বেশি। তা সত্ত্বেও তার কোম্পানির ব্যবসা বেশ সফল। ঠিক আছে, তা বলছে মিস্টার রবিন যে ধরনের অর্থনৈতিক ব্যবসায় পরিচালনা করেছেন তার সাথে তোমার পাঠ্য বইয়ের পঠিত অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য নিরূপণ করো। ঠিক আছে, কোনগুলো মিল কোনগুলো অমিল এগুলো। তো এই সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল যেগুলো আছে এগুলো কীভাবে নির্ণয় করতে হবে? হ্যাঁ, একটা ছকের সাহায্যে করতে হবে। এখানে বলা আছে, দেখো আমি একটু করে বলবো। প্রথম বলছে তোমাকে এখান থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো অর্থব্যবস্থা 4টা। তো এই 4টায় অর্থব্যবস্থা তোমাকে এই যেখানে বলা আছে 4টেই তোমাকে ব্যাখ্যা করতে হবে। বৈশিষ্ট্য যেহেতু এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে, বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, মিশ্র, তারপরে নির্দেশক, তারপর হচ্ছে তোমার ধনতন্ত্র, তারপর হচ্ছে ইসলামী। এই 4টে অর্থব্যবস্থা তোমাকে বৈশিষ্ট্য হচ্ছে ব্যাখ্যা করতে হবে। তো মিস্টার রবিনের ব্যবসাটির অর্থব্যবস্থা চিহ্নিত করো। তাহলে মিস্টার রবিন যে ব্যবসা করে এটি কী ধরনের অর্থব্যবস্থা? যে 4টে অর্থব্যবস্থা বললাম এর মধ্যে কোনটা অর্থব্যবস্থা যুক্তি তোমাকে এটা দিতে হবে। তো এটা তোমাদের বইয়ে নাই, উত্তরটা আমি লিখে দিচ্ছি সুন্দর করে, তুমি সেখান থেকে লিখে নিও। ওকে, তো চিহ্নিত অর্থব্যবস্থাটির সাথে পাঠ্য বইয়ের অন্যান্য অর্থব্যবস্থার তুলনা। তো এই তুলনাটা ছকের সাহায্যে করতে হবে। ওই যেটা বলছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, যেটা এটি কেমন। তো মিল এবং অমিল যেগুলো আছে এগুলো একটা ছকের সাহায্যে করতে হবে। 4টে অর্থব্যবস্থা তোমাকে ছকের সাহায্যে দেখাতে হবে এগুলো। তো বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য অর্থব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান করো। বাংলাদেশের জন্য কোন অর্থব্যবস্থা প্রয়োজন? 4টে অর্থব্যবস্থা বললাম না, 4টে অবস্থা হইতে আবার বলি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে কি ধনতন্ত্র, তারপর হচ্ছে মিশ্র, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশক, তারপর হচ্ছে ইসলামী। তো এই 4টার জন্য কোনটা গ্রহণযোগ্য উদাহরণসহ তোমার মতামত দিতে হবে। যদি দিতে পারো তাহলে তুমি পাবো কত? 16 মার্ক। ওকে, তো এই যে প্রথম যেটা আছে প্রশ্ন বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা, হ্যাঁ, ব্যাখ্যা, এটা তোমার বইয়ে তো ওকে, দেখো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। এটা 1, মাথা রাখবো অর্থনীতি। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ। মিস্টার রবিন একটি পরিবহন কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। সরকারি পরিবহন সংস্থা পরিচালিত বাসের টিকিটের মূল্যের তুলনায় তার বাসের টিকিটের মূল্য কিছুটা বেশি, তাই তো? তা সত্ত্বেও তার কোম্পানির ব্যবসা বেশ সফল। তো মিস্টার রবিন যে ধরনের যে ধরনের অর্থনৈতিক ব্যবসায় পরিচালনা করছেন তার সাথে তোমার পাঠ্য বইয়ের পঠিত অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য নিরূপণ করো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ। এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে। তো এখানে প্রথম বলা হচ্ছে কি বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ব্যাখ্যা করতে হবে। তো অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে 4টি, তাই তো? এই 4টি ব্যবস্থা তোমাদের বইয়ের মধ্যে একদম সাজানো আছে। আমি এগুলো তোমাদেরকে বই থেকে দেখে দিচ্ছি, তোমরা সেখান থেকে এগুলো লিখে নিও, কেমন? আমি এখন দেখে দিচ্ছি বই থেকে। তো ওকে, এই দেখো প্রথমে এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যেটা বলা আছে। ঠিক আছে, তো এখানে প্রথমে যেহেতু তোমাদের বই পাঠ্য বইয়ে 4টে অর্থব্যবস্থা আছে, ঠিক অ্যাসাইনমেন্টও তোমাকে এখানে 4টে অর্থব্যবস্থা আলোচনা করতে বলা হয়েছে। তো প্রথমটা এখানে আমরা কি পাচ্ছি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ঠিক আছে, এই ধনতান্ত্রিক অবস্থা এখান থেকে লিখবা। লিখে তারপরে এই যে এখানে লেখা আছে, দেখো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের। তারপর এখানে দেখো আমি নিচে দেখাচ্ছি তোমাদের একটু করে, তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি। এই যে দেখো এখানে লেখা আছে মধ্য দিয়ে সময়, এখান থেকে। ঠিক আছে,
সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনৈতিক সূত্রপাত ঘটে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও তার অনুসারীগণ এই ব্যবস্থা সমর্থন করেন। ওকে, তো আমরা আরো নিচে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে দেখো তোমাদের জন্য। তারপরে দেখো ধনতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যাঁ এখান থেকে তোমাকে লিখতে হবে এই ধনতান্ত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে যেহেতু ব্যাখ্যা করতে বলছে তোমাকে অবশ্যই মাথায় রাখবা, এখানে কয়েকটা বৈশিষ্ট্য তোমাকে দিতে হবে। এখানে দেখো বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে কি সম্পদের ব্যক্তি মালিকানা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি ব্যক্তিগত উদ্যোগ, তারপর হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রতিযোগিতা, 4 নম্বর হচ্ছে দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, তারপরে 5 নম্বর হচ্ছে মুনাফা অর্জন, 6 নম্বর হচ্ছে ভোক্তার স্বাধীনতা, 7 নম্বর হচ্ছে বৈষম্য, 8 নম্বর হচ্ছে সরকারের ভূমিকা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ধনতান্ত্রিকের যেটা বৈশিষ্ট্য এবং এগুলো ধনতান্ত্রিক ব্যবস্থা। তারপরে আসবো আমরা এখানে কোথায়, এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক বা নির্দেশমূলক অর্থনীতি যেটাকে বলা হয়। ঠিক আছে, এটাকে সমাজতান্ত্রিক বলা হয়, নির্দেশমূলক বলা হয়। তো দেখো সমাজতান্ত্রিক এখানে কি বলতে, সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উপাদানের উপর রাষ্ট্র বা সমাজের মালিকানা প্রতিষ্ঠা থাকে। ঠিক আছে, তো অধিকাংশ শিল্প কারখানা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ এবং সেগুলো সরকার বা সামাজিক নির্দেশনা পরিচালিত হয়ে থাকে। কোন কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন এখানে কোন কোন দ্রব্য কি পরিমাণ এবং কিভাবে এবং কার জন্য উৎপাদন করাবে তা সম্পূর্ণ নির্ধারণ করে রাষ্ট্র। ওকে, তো আমরা যদি আরো নিচে আসি দেখো এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা, তারপর হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ভোক্তার স্বাধীনতার অভাব, তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতার অভাব, তারপর হচ্ছে ব্যক্তির গত মুনাফা অনুপস্থিত। হ্যাঁ ঠিক আছে, এগুলো এই চলে গেলে আমাদের 2টা অর্থব্যবস্থা। এবার আসবে আমরা 3 নম্বর অর্থব্যবস্থা। তো 3 নম্বর অর্থব্যবস্থা হচ্ছে এই যে এটা এখানে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, মিক্সড ইকোনমিক সিস্টেম যেটাকে বলা হয়, যে অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ঠিক আছে, অর্থাৎ এই অর্থব্যবস্থা ব্যক্তিগত সরকারি উদ্যোগে সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ, ভারত ইত্যাদি, এগুলো হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তো মিশ্র অর্থব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, সম্পদের ব্যক্তি মালিকানা, তারপর হচ্ছে এখানে আরো পয়েন্ট দেখাচ্ছে তোমাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ, তারপর 3 নম্বর হচ্ছে কি সরকারি উদ্যোগ, 4 নম্বর হচ্ছে কি মুনাফা অর্জন, 5 নম্বর হচ্ছে কি ভোক্তার স্বাধীনতা। এগুলো হচ্ছে তোমার 3 নম্বর বৈশিষ্ট্য চলে গেল। এবার আমরা সর্বশেষ যেটা অর্থনৈতিক ব্যবস্থা সেটা দেখবো ইসলামী অর্থব্যবস্থা। ঠিক আছে, ইসলামিক ইকোনমিক সিস্টেম যেটাকে বলা হয়, ইসলামের মৌলিক নিয়ম কানুন উপর বিশ্বাসকে ভিত্তি করে যে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে তখন ইসলাম অর্থব্যবস্থা বলা হয় এগুলো। ওকে, তো ইসলামিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, নিচে লেখা আছে। 1 নম্বর ইসলাম ধর্মে বিশ্বাস, তারপর সুদ মুক্ত, আমানত, যাকাত ও ফিতরা যেটাকে বলা হয় জাকাত ও ফিতরা, তারপর হচ্ছে কি এই যে এগুলো। ঠিক আছে, তারপর দেখো এই যে এতটুকু পর্যন্ত এই যে তোমার দারিদ্র বন্টন করা হয়, এতটুকু পর্যন্ত দিলে তোমার হচ্ছে ক নম্বর উত্তর শেষ হয়ে যাবে। ওকে, তো এখন বাকি প্রশ্ন যেগুলো আছে এগুলো আমি তোমাকে তোমাদের বই সাজানো নাই, সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি সেখান থেকে দেখে লিখে নিও। ঠিক আছে, ওকে। তারপর শিরোনাম দিবা যেটা, যে মিস্টার রবিনের ব্যবসায়ীটির অর্থব্যবস্থা চিহ্নিত করে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাকে দেখে দিচ্ছি, এগুলো তোমার পাঠ্য বই নাই। হ্যাঁ, এটা আমি দেখে দিচ্ছি, তুমি এখান থেকে সুন্দর করে দেখে দেখে লিখে নাও। ঠিক আছে, এখান থেকে সবটা লিখে নিবা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নাও। দেখো আর কিছু আছে, আমি দেখাচ্ছি ওই পিসটা গিয়েগুলো। তারপর হচ্ছে এখানে দেখো অবাধে, হ্যাঁ এখান থেকে দেখে দেখে তোমার লিখে নাও। এগুলো বাংলা আমি সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্ট দেখে দেখে এগুলো সাজিয়ে লিখিয়ে দিয়েছি তোমাদেরকে, কেমন? তো আর কিছু করতে হবে না, কাজ এতটুকু। ওকে, এবার আসো পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সেটা হচ্ছে এখানে কি, এই যে চিহ্নিত বা মিশ্র ব্যবস্থাটি সাথে পাঠ্য বইয়ের আলোকে অন্যান্য অর্থব্যবস্থার তুলনা করো। ঠিক আছে, অর্থাৎ মানে যে অর্থব্যবস্থাটা আমরা সেখানে ব্যাখ্যা করছি একটু আগে, এটা যেটা ব্যাখ্যা করছি ঠিক এটা আলোকে এখানে তুলনা করতে বলছে। এটা বলতে ছক আকারে করতে হবে, ছক না করলে কিন্তু নম্বর দিবে না, মাথা রাখবে। ছক বলতে এইভাবে গড় করে করতে হবে। ঠিক আছে, তো এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা। ঠিক আছে, এই 4টা অর্থব্যবস্থা এখানে লিখে, ঠিক আমি এখানে যে পয়েন্টগুলো লিখে দিয়েছি তুমি এগুলো লিখে নেবে। ঠিক আছে, হ্যাঁ এগুলো বলে আর সময় দেরি করছি না। হ্যাঁ, তুমি এখান থেকে দেখে দেখে সুন্দর করে লিখে নাও। ওকে।
দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিয়েছি। হ্যাঁ, তুমি এগুলো পড়লে বুঝবা কোনটা কী অর্থব্যবস্থা। তো এইখানে আছে কত তোমার, দেখো এই যে 1 2 আছে, 3 আছে না, তো 4 5 দেখাচ্ছি এখন। দেখো তো এই দেখো, হ্যাঁ এই 4 নম্বর হচ্ছে এটা, বেকারত্ব বিদ্যমান থাকে, এখানে বেকারত্ব বিদ্যমান থাকে না, বেকারত্ব বিদ্যমান থাকে, বেকারত্ব বিদ্যমান থাকে না। তারপর এখানে দেখো সামাজিক নিরাপত্তা থাকে না, সামাজিক নিরাপত্তা থাকে, সামাজিক নিরাপত্তা থাকে না, সামাজিক নিরাপত্তা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে 6 নম্বর সুদযুক্ত অর্থব্যবস্থা, সুদযুক্ত অর্থব্যবস্থা, তারপর সুদযুক্ত ও সুদ মুক্ত উভয় রয়েছে। হ্যাঁ, মিশ্র অর্থব্যবস্থার মধ্যে এটা হচ্ছে সুদমুক্ত অর্থব্যবস্থা, সুদমুক্ত। তো এইটা চলে গেল। এখন আমরা পরবর্তী প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পরের প্রশ্ন হচ্ছে যে এটা শিরোনাম দেবা খাতায়, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য অর্থব্যবস্থার পক্ষে যুক্তি প্রদান করো, ঠিক আছে। তো আমি যুক্তি দিচ্ছি। দেখো বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য অর্থব্যবস্থা হলো মিশ্র, এটা মাথায় রাখবে, হচ্ছে মিশ্র, মিশ্র অর্থব্যবস্থা, ঠিক আছে। তো নিচে যুক্তি সহ বর্ণনা করা হলো। তো যুক্তিটা আমি তোমাকে বই থেকে দেখা দিচ্ছি, তোমাদের বই নাই, এটা আমার বইয়ে আছে, আমি দেখা দিচ্ছি এখন। তো দেখো যুক্তি হচ্ছে এখান থেকে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, এখান থেকে লিখবা যে এই জায়গা থেকে লিখবা মিশ্র অর্থব্যবস্থা কী উৎপাদন করা হবে, কীভাবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এই সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সরকারি বেসরকারি উদ্যোগ স্বীকৃতি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ খাতগুলো একান্ত সরকারি নিয়ন্ত্রণে রেখে, তারপর দেখো খাত নিয়ন্ত্রণ অন্য খাতসমূহ উদার বেসরকারীকরণ করা হয়, তবে অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সরকারি ও বেসরকারি কার্যক্রম পরিচালিত হয়, ঠিক আছে। তো সমাজের প্রয়োজন তথা চাহিদার দিকে লক্ষ্য রেখে উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা হয়। উৎপাদনের পদ্ধতির ক্ষেত্রে বৃহৎ প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে এবং মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগ, তারপর হচ্ছে উপকরণের সহজলভ্যতার উপর নির্ভর করে উৎপাদন পদ্ধতি নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে তবে বর্তমান অনেক বৃহৎ প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে পুঁজি উৎপাদন পদ্ধতি গ্রহণ মাধ্যমে উৎপাদনে নিয়োজিত রয়েছে। পণ্য সেবার দাম নির্ধারণে মিশ্র অর্থব্যবস্থা সক্রিয় বাজার ব্যবস্থা প্রভাব বিদ্যমান, ঠিক আছে। এই যে এতটুকু লিখবে, ঠিক আছে, আমি যা দেখাইছিলাম এতটুকুই। তো এটা হচ্ছে তোমার যুক্তি, ওকে। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। তো তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।